সবুজ পানিতে সে এক মস্ত তরঙ্গের সৃষ্টি। দুটো গোটা মানুষের ঝাপাঝাপিতে আলোড়ন তুলছে জলে। রুদ্র এক ঝাঁপ দিয়েই ডুবো ডুবো দশায় থাকা সেজদিকে টেনে নিজের কাছে আনলো। মরণাপন্ন অবস্থায় একটা খুঁটির মতো কিছু পেতেই আঁকড়ে ধরল ও। এইটুকুতে পানি খেয়ে ফেলছে। খুক খুক করে কেশে হুটুপুটি করে দুহাতে রুদ্রগলা জড়িয়ে ধরল। মেয়েটা তৎক্ষণাৎ থমকে গেল রুদ্র। সমস্ত শরীর শীতলতায় সেটে এলো কেমন। সে যদি রীতিমতো আষ্টেপৃষ্টে ধরেছে ওকে, যেন অবাধ স্রোতে ভেসে যাওয়ার এক নাবিকের খড়কুটোয় খুঁজে পাওয়া একমাত্র সাহারা। রুদ্র শক্ত হয়ে গেল স্তম্ভের ন্যায়। মেয়েটি এত সান্নিধ্যে উল্টোপাল্টা দিচ্ছে তাকে। ভীত উৎপত্ত প্রশ্বাসে প্রখারিত হচ্ছে কি ও নিঃশ্বাস। সে যদি গোলাকার মুখবিরণ পূর্ণ দৃষ্টিতে দেখল সে। ঢোক গেলে অবিলোচর অক্ষিকূট ফিরিয়ে আনলো আবার। ভীষণ দ্রুত সামলালো নিজেকে। পানির মধ্যে সেতুদের ক্লান্ত দেহটা কোলে তুলল। পুলের এক কোনায় থাকা সিঁড়ির দিকে এগোলো। অথচ মাত্রাধিক তোলপাড় হচ্ছে ভেতরে। দামামা বাজছে নিরন্তর। রুদ্র যে সিঁড়িতে পা রাখবে অমনি শার্টের কলার খামচে ধরল সেজুতি। থামল সে, তাকালো ওর মুখে দিক। সে যদি পিটপিটে আঁকিতে দুপাশে মাথা নাড়ে, অর্থাৎ সে উঠতে চায় না। সাহসা ভুরু কেঁপে এলো রুদ্রর। এই মেয়ে যেভাবে হাবুডুবু খাচ্ছিল সে তো ধরেই নিয়েছে পুলের অর্ধেক পানি পেটে গিয়েছে এর। তাহলে এমন টকবগিয়ে চেয়ে আছে কি করে? সে গম্ভীর গলায় শোধালো, কি হয়েছে? সেজুতির মদ্যকণ্ঠের ফটাফট জবাব, আমাকে ওপরে তুলবেন না, আমি এখানেই থাকতে চাই। থাকতে চান মানে? আপনি না সাঁতার জানেন না? জানি না তো কি হয়েছে, আমি সাঁতার শিখবো এখন, সেই জন্য তো পুলে নেমেছি। রুদ্র জোরে সোরে হোঁচট খায়। পুরো বিষয়টা বুঝতেই তেতে বলল, হোয়াট? আপনি এই জন্য ইচ্ছে করে নেমেছেন? আর আমি কি না ভাবলাম। ও গড, আপনার এই ফালতু কাজের জন্য আমার ফোন ওয়ালেট সব নিশ্চয় ভিজে নষ্ট হয়েছে। সে যদি ভুরুকুচকে বলো, আমি তো আপনাকে নামতে বলিনি। আর আপনি আমায় কেন তুলেছেন? রুদ্র দাঁতের দাঁত পিষে বলো, সাঁতার শিখবেন? সে যদি ওপনিস মাথা ঝাঁকায়। রুদ্রর মেজাজ বিগড়ায় এবার। মেয়েটা সাঁতার জানে না, পা স্লিপ করে পড়েছে ভেবে কোনো কিছু তোয়াক্কা না করে এইভাবে ঝাঁপ দিল ও। অথচ উনি কি না নিজে ইচ্ছে করে নেমেছে। কি হলো, আমাকে ছাড়ুন, আমি সাঁতার শিখব। একবার সাঁতার শিখলে আপনি আর আমাকে পানিতে ফেলার ভয় দিতে পারবেন না। কথায় দাঁড়িয়ে পড়ার আগে রুদ্র হুট করে সেতু থেকে ফেলে দিল কোল থেকে। আচমকা হামলায় সেতুতে একেবারে চলে গেল তলদেশে। নাকানি চুবানি খেয়ে একাকার হলো। রুদ্র শটান দাঁড়িয়ে থাকে। ইচ্ছে করে সাহায্য করে না। সাঁতার শিখবে না? শিখুক এবার। সেতুদের হুলস্থল বাঁধিয়ে কোনো রকম হাতড়ে উপরে ওঠে। পুনরায় ধরপড় করে জাপটে ধরে রুদ্রকে। বড় বড় চোখে ঘন ঘন শ্বাস পড়ছে তার। আরেকটু হলে ডুবে যেত না। রুদ্র স্টিলের মতো দাঁড়িয়ে। সে যদি বারবার এইভাবে জড়িয়ে ধরুক চাইছে না। চাইছে না কোনো রকম অনুভূতি জাগুক, কিন্তু ছাড়িয়ে দিতেও অপরাগ লাগছে নিজেকে। সে যদি গোল গোল চোখ করে বলো, আপনি আমাকে ফেলে দিলেন কেন? সাঁতার শিখবেন না? নিরুদ্বেগ প্রশ্নে সে যদি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, একা একা কীভাবে শিখবো, আপনি একটু শিখিয়ে দিন। রুদ্র চোখ না গোটালো। এই মেয়ে নেশা করে আজ আবার 12টা বাজাবে কনফার্ম। এক্ষুনি এখান থেকে যেতে হবে, কিন্তু ওকে একা ফেলে যাবই বা কী করে? সাঁতার জানে না, হুঁশেও নেই। যদি ডুবে যায়? নেশায় ঘরে বসতেও পারছে না কী করছে। না হলে যে লোককে দু চোখে সহ্য হয় না তার কাছে এভাবে ঘিসত। শিখিয়ে দিন না রুদ্র, একটু সাঁতার শিখিয়ে দিন না আমায়। রুদ্র ঝট করে চাইল। সেদির মুখের উপর প্রথমে শুনল নিজের নাম। রাগের বদলে কেন যেন প্রখর শ্রুতিমধুর ঠেকল সম্বোধনটা। এত সুন্দর করে কেউ কখনো ডেকেছে তাকে? উত্তর না পেয়ে মাতাল সে যদি অধৈর্য হয়। নিরুপত্য রুদ্রর বাহু ধরে ঝাঁকাতে নড়েচড়ে উঠল সে। ধ্যান কাটল যেন। পরপরই মেকি মেজাজ দেখিয়ে বলল, পারবো না। সে যদি থেমে গেল। পর মুহূর্তেই আবার ঝাঁকিয়ে বলল, কেন পারবেন না? বলুন কেন পারবেন না? এই রুদ্র শুনছেন? রুদ্র বিলম্ব বনে যায়। কানের পাশে তুখর বেগে এসে লাগে শেষ ডাক, এই রুদ্র শুনছেন? অমনি প্রতিবাদ করে ওঠে, একদম আমাকে এভাবে ডাকবেন না। সে যদি বুঝতে না পেরে শোধালো, কিভাবে ডাকবো না? রুদ্র থেমে থেমে জানালো,
এভাবে আমার নাম বলবেন না, স্যার বলে ডাকবেন, রুদ্র রুদ্র বলবেন না। সে যদি ফেল করে চেয়ে থাকলো কিছু সময়। রুদ্র ভেবেছিল হুকুমে কাজ হবে ওর, কিন্তু তাতে হতবাক করে যেই সে যদি দাঁত বার করে হেসে ওঠে। টেনে টেনে বলে, তাই রুদ্র, আপনাকে রুদ্র ডাকবো না? কিন্তু কেন রুদ্র? রুদ্র ডাকা যাবে না? রুদ্র ডাকলে কি হয়? রুদ্র থতমত খায়, ঠোঁট ফুলিয়ে অতিষ্ঠ শ্বাস ফেলে বলে, জাতি মাতাল তালে ঠিক, আপনি হচ্ছেন ঠিক তাই। আর ছাড়ুন আমাকে, ইরিটেটিং লাগছে। কথায় কথায় এত কাছে আসছেন কেন আজকাল? আর আমিও না কেন যে কিছু চেয়েও বলতে পারছি না। হু নোজ, এই মেয়ে প্রতিটা দিন আমার সব এলোমেলো করে দিচ্ছে। সেজুতির কানে এত সব কথা গেল না। রুদ্র বিরক্ত চোখ মুখ তো প্রভাবই ফেলল না সেখানে। সে নিজের মতনই পা দিয়ে জলে দাপাদাপি করে বলল, আমাকে একটু কোলে নিন না, একটু আগের মতো। খুব আরাম লাগছিল। রুদ্র কপালে ভাঁজ ফেলল। এত বড় মেয়ের মদ খেয়ে কি শিশুর মতো আবদার? কে বলেছিল ওসব খেতে? যা সহ্য হয় না ছুতে যায় কেন? মুখের উপর বলো, পারবো না। সে যদি খেপে যায় অমনি। এই আপনি পারেনটা কি? অব্র ভাইয়া আবুকে কি সুন্দর কোলে নেয় আমি জানি। আপনি তো অব্র ভাইয়ের থেকে মোটা, নিশ্চয়ই অনেক খাবার খান, তাহলে পারবেন না কেন? রুদ্র তন্দা খেল। তাণ্ডব বনে বলো, আপনি আমাকে মোটা বলেন? আমি মোটা? সে যদি নির্বিকচিতে মাথা জাগালো, বোঝালো হ্যাঁ। রুদ্র কটমট করে বলো, নির্বোধ মেয়ে, ফিটনেস আদৌ বোঝেন? আর তাছাড়া অব্র আরিসের বিয়ে হবে 2 দিন বাদে, আপনার সাথে কি আমার বিয়ে? রুদ্র থেমে যেতেই সে যদি আগ্রহ ভরে, আপনার সাথে আমার কি বলছেন না কেন? চুপ করবেন আপনি? সে যদি দুদিকে মাথা নেড়ে বলল, না। রুদ্র তঞ্জন দিয়ে ভারী গলায়, আমার গা থেকে হাত সরান, পারবো না। রুদ্র ত্যক্ত কণ্ঠে বলল, পারবেন না মানে? সে যদি সোজাসুজি জবাব দেয়, মানে আপনাকে জ্বালাবো এখন। এই যে আপনাকে পানিতে নামিয়েছি, এখন আপনাকে এখানে চুবিয়ে মারবো আমি। রুদ্র 2 ভুরু উচালো, তাই? আপনার মতো পাট খাটিয়ে আমাকে চুবিয়ে মারবে? নিজের ওজন মেপেছেন কখনো? আর আমি সাঁতার জানি, চুবিয়ে মারতে হলে আপনাকেই মারতে পারবো। সে যদি কথাটা কানে তুলল না, উল্টো প্রফুল্ল চিত্তে প্রস্তাব ছুড়ল, এই চলুন আমরা পানি ঝাপটি খেলি। রুদ্র বুঝতে পেরে বলল, কি? একবার আপনি আমার গায়ে পানি ছুড়বেন, আর একবার আমি খেলবেন? রুদ্র হতভম্ব হয়ে বলল, হোয়াট দ্য হেল, আপনি কি আমাকে আপনার বেসমেন্ট ভেবেছেন? সে যদি আরেকটু গলা জড়িয়ে ধরল, আপনি সবসময় এরকম করেন কেন? সুন্দর করে কথা বলতে পারেন না? রুদ্র গলা শুকিয়ে আসছে কেমন, শুকনো ঢোক গিলে বলো, না। আপনি দূরে সরে দাঁড়ান, আমার অস্বস্তি হচ্ছে। কিন্তু আমার তো হচ্ছে না, আমার খুব ভালো লাগছে। কি সুন্দর পানি, সাথে আপনি আর আমি। রুদ্র আরেক দিক চেয়ে বিড়বিড় করে বলো, কি বলছে নিজেই জানে না। পানির মধ্যে আপনি আর আমি, নির্ঘাত আরিসব্র কোনো ডায়লগ দিচ্ছে। তক্ষুনি সে যদি রুদ্রর মুখটা টেনে নিজের দিকে ফেরায়। রুদ্র অবাক হলো, কপালের ভাঁজ গড়াতে পেল। সে যদি সরু নেত্রে কিছুক্ষণ খুঁটে খুঁটে দেখলো ওকে, ভীষণ কৌতূহল সমেত বলল, আচ্ছা আপনার ভুরু দুটো এত মোটা কেন? একেবারে নৌকার পিঠের মতো। আর চোখ দুটো এরকম মাছের মতো, এইটুকু কেন? আমার চোখ দেখছেন অনেক বড় বড় না? রুদ্র ভ্যাবাচাকা খেয়ে চেয়ে থাকে তার চর্চিত সৌম্যদর্শ নিয়ে। নিজের বিভ্রান্তিতে পড়ে যায়। ওর ভুরুর চোখ আসলেই কি এমন? কি উদ্ভট বিশ্লেষণ দিল এই মেয়ে। সে যদি রুদ্র ঠোঁটের ওপর আঙুল ছুঁয়ে বলল, আপনি না সিগারেট খান? তবে আপনার ঠোঁট দুটো একটু লাল কেন? আপনি কি আমার মতো লিপস্টিক পরেছেন? ওষ্ঠ ধরে কোমল হাতের স্পর্শে শিউরে ওঠে রুদ্র। খেই হারিয়ে টেনে টুনে ফিরে আনে আবার। তত্র সেজুতির হাতটা ছিটকে সরিয়ে দেয়, কড়া কণ্ঠে বলে, লিসেন, শুধুমাত্র আপনি হুঁশে নেই বলে কিছু বলছি না। এর মানে ভুলে যাবেন না, আমি আপনার বস। সে যদি বোকা বোকা চোখে ঝাপটে বলল, বস? কিসের বস? কে বসবে? রুদ্র আহামক না হয়ে পারছে না, কি বলবো। আর এই মাতাল মেয়ে কি বলছে। তিনি বিরক্ত হয়ে বলল, আপনি এখানে থাকতে চাইছিলেন না? ওকে থাকুন, কিন্তু আমাকে ছাড়ুন। এসব পাগলের প্রলাপ শোনার মতো সময় আমার নেই। কেন, কোথায় গিয়েছে আপনার সময়? এটা সুন্দর জায়গায় আপনার ভালো লাগছে না?
আপনার এই ভালো লাগার জন্য আমাকে পানিতে লাফিয়ে পড়তে হয়েছে। পাটি শেষ না হতে ভিজে গিয়েছি আমি। তাতে কি হয়েছে? রুদ্র চোখ বুজে শ্বাস ফেলে বলো, আপনাকে ড্রিঙ্ক করতে কে বলেছিল? জ্বালানোর জন্য আর অন্য কাউকে পেলেন না? আর আমিও আপনার সব ন্যাকামো সহ্যই বা হওয়াই। সে যদি জবাব আসেনি এবার, শুধু ক্লান্ত ভঙ্গিতে মস্ত খেলে পড়ল ওর চওড়া বুকে। রুদ্র চমকে ওঠে, কম্পমান দীর্ঘদেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। এক মুহূর্তের জন্য হৃদস্পন্দন থামল সেখানেই। আদ্র চোখ নিচে চাইল, বুঝলো ঘুমাচ্ছেন সে যদি। মদের নেশা ছাড়িয়েছে কোটরেও। রুদ্র হাত উচ্চায় ওকে বুক থেকে সরাতে, অথচ কেমন করে আঙ্গুল কাঁপে। বুকের সাথে পাল্টা দিয়েছে যেন। সেজদির বাহু ধরে ছাড়াতে গেলে সেজদি আরও শক্তভাবে ধরল। রুদ্র ব্যর্থ হয়, আরেকবার ওকে সরাতে চাওয়ারও ইচ্ছে দাপন দেয়। ফোঁস করে শ্বাস ফেলে ভাবে, পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমায় এই মেয়ে। আর কি কি হয় একে দিয়ে কে জানে। রুদ্র চাইল সহজভাবে, অথচ নিদ্রিত সেজুতির আনলো, দৃষ্টি গভীর বানালো ওর। বাদামি আঁখি দেওয়ালে ফোড়া লোহার ন্যায় আটকে রইল কেমন। সেজুতির ভেজা চুল লেপ্টে ছিল কপালে, টুকটুকে লিপস্টিক ঠোঁটের চারপাশে ছড়ানো, চোখের কাজল ধুয়ে নেমেছে নিচে। রুদ্র হাত নিষ্পিস করে ওঠে। এখন অগোছালো রূপটা যেন এর গোলগাল চেহারায় বেমানান। সে দ্বিধাদ্বন্দ্ব সমেত সেজুতির ঠোঁটের পাশ থেকে লিপস্টিক মুছে দেয়, সযত্নে চুল গোছা কানে। তবে কাজল হাত দিয়ে গেলেও থামলো, ভাবলো এটুকুও থাক। মেয়েটি বড় বড় চোখে মানিয়েছে ভীষণ। সে যখন সুস্থির নজরে সেজুতির চেহারাটা মন দিয়ে দেখছিল, আচমকা কানে এলো একটি বিস্মিত স্বর, ভাই তোমরা এখানে এভাবে? রুদ্র রকেট বেগে চাইল, অব্র চক্ষু তখন কপালে, আদল জুড়ে বিস্ময়ের হুড়োহুড়ি। রুদ্র ভেতরে ভেতরে ঘাবড়ে যায় খানিক, এলোমেলো পাতা ফেলে কি বলবে এখন। পানির মধ্যে পেট সমান ভিজে তার, আর সেজুতির গলা অবধি, সাথে মেয়েটা জড়িয়ে একেবারে বুকের সাথে মিশে আছে। এই দৃশ্য কে কি ভেবে বসে কে বলতে পারে। ভেবেচিন্তে উত্তর দেওয়ার আগেই আরিশা হাজির। পুলের দিকে দেখতেই আত্মনাদ করে বলল, এ কি, সেজুতি ওখানে কি করে গেল? ও তো সাঁতার জানে না। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানের ভিড় ভালো সেখানে। একে একে পার্টির বৃহত্তর অংশ উপস্থিত হয়ে যায়, লুবনাও বাদ পড়ল না। সেজদি রুদ্রকে এত ঘনিষ্ঠ দেখেই মাথায় আকাশ ভাঙল তার। ক্ষোভে মটমট করে উঠল দেহ। শান্ত থাকতে না পেরে বলেই বসলো, স্যার আপনি অফিসের একজন সামান্য কর্মচারীকে এইভাবে জড়িয়ে ধরে আছেন? রুদ্র মোটা স্বরে শোধায়, কি বলতে চাও? আর আমি কি বলবো স্যার, যা হচ্ছে সে তো চোখের সামনে দেখছে। আপনি কি না। মাঝপথে হাত উঁচু করলো অব্র, বলো এক মিনিট এক মিনিট। লুবনা তুমি তো পার্টির প্রথম থেকেই ছিলে, সে যদি যে আমাদের শুধু কর্মচারী নয় সেটা শুনতে পাওনি? আমি তো। রুদ্র মেয়েদের বিশেষ ভাবান্তর হলো না। এ তো মানুষের বিস্মিত চাহনিতেও বুক থেকে একটুখানি হটালো না সেজুদিকে, বরং ওইভাবে টানাটানি দাঁড়িয়ে ওকে আটকে দিল, বলল, তুমি কি সেটা কেউ শুনতে চাওনি? এখানে সবাই সেটাই শুনবে যেটা এই রুদ্ররোশন চৌধুরী বলবে। জলদ গম্ভীর স্বরে লোভনা মিলিয়ে যায়। রুদ্রপ্রতাপ সমেত বলে, আমার কর্মচারী কিন্তু তুমি নিজেও। তাই কোন সাহসে আমার কাছে কৈফত চাইতে এসেছ? আমি কাকে জড়িয়ে ধরবো সে নিয়ে তোমাকে কেউ মাথা ঘামাতে বলেনি। মিস সেজদি সম্পর্কে আরিশার বোন, আমার ভাইয়ের শালী, তাই আমাদের ফ্যামিলি ম্যাটার। তুমি নিছক বাইরের লোক, ইনাবল হতে এসো না। সীমা যতটুকু ঠিক ততটুকুই থাকতে শেখো লোবনা। বাড়াবাড়ি করলে রুদ্ররোশন চৌধুরী কী করতে পারে, আই থিঙ্ক ইউ হ্যাভ দ্যাটস আইডিয়া। অপ্রত্যাশিত অপমানের আনম থমথমে হয়ে এলো লোবনার। এতগুলো লোকের সামনে মুখ না খোলাই ভালো ছিল। আরিশা বিমুগ্ধ নেত্রে রুদ্র দিকে চেয়ে সেজুতির দিকে জেগে থাকতো এখন। এরকমই অবাকই হয়তো হয়তো বুঝতো, সাথে সারাদিন গালমন্দ করে ফেনা তুললে মুখে বলতো, লোকটা এত ভালো। সে মুচকি হাসলো মাথা নুয়ে, পরপর তাগাদা দিয়ে বলল, ভাইয়া আপনি ওকে ওপরে নিয়ে আসুন, পানির মধ্যে বেশিক্ষণ থাকলে ওর ঠান্ডা লাগতে পারে। মুহূর্তে রুদ্র প্রকাপ এক ঝাড়ি মেরে বলল, এতক্ষণ কোথায় ছিলে তুমি? ছোট বোন কী করছে না করছে খেয়াল রাখতে পারো না? আমি তোমার বোনের বডিগার্ড, বড় বোন হয়ে ওকে একা ফেলে নিজে নিজের মতো ছিলে, তখন এসব মনে হয়নি?
তোমার বোন মদ খেয়ে পাগলামো করছে, সাঁতার না জেনেও ঝাঁপ দিছে জলে, সেসব দেখার দায়িত্ব কি আমি নিয়ে বসেছি? আয়েশের মুখ কালো হয়ে গেল, চোখ নামালো লজ্জায়। একটু আগেই উনিই তো বললেন এনজয় করো, বোনকে বাড়িতে গেলেও পাবে, আর এখন উনি বলছেন উল্টোটা। সে যদি ঠিকই বলছে, রুদ্র রোশন চৌধুরী কখন কি করবে কি বলবে নিজেও জানে না। অভ্র নিশ্চুপ। রুদ্র নিজেকে ঠান্ডা করে সেজে দেখে আবার তুলল দুহাতে। উপরে এসে ডান বাম না দেখে হাঁটা ধরল সোজা। যেতে যেতে বলল, অভ্র গেস্টদের দেখিস, আমি আসছি। আরিশা অভ্র থেকে বিদায়ও নিল না এবার। পেছন পেছন ছুটল রুদ্রর। সে ওকে নিয়ে হোটেলের বাইরে এসেছে। একেবারে গাড়ির কাছে আসতেই ড্রাইভার দরজা খুলে দিলেন। রুদ্র সেদিকে সিটে শুয়ে দেয়। সরে এলেন। তৎপর উঠে বসলো আরিশা। রুদ্র ড্রাইভারকে বলো ওনাদের পৌঁছে দিয়ে এসো। ওকে স্যার। রুদ্র ইশারা করলো যেতে। আয়েশা জানালা থেকে মাথা বের করে বলো, সরি ভাইয়া। রুদ্র ছোট জবাব, ইটস ওকে। গাড়ি ছুটে গেল এরপর। যতক্ষণ দেখা গেল যায় রুদ্র দেখছিল ওটাকে। অদৃশ্য হতে হঠাৎই ভীষণ আফসোস লাগলো কেমন। যাওয়ার আগে শেষ দিকে আরেকবার দেখলো না কেন? কিছু একটা ভাঙার বিকট শব্দে ভীষণ আরামের ঘুম ছুটে গেল সেজুতির। তড়াক করে উঠিয়ে বসলো শোয়া থেকে। শব্দের উৎসের দিক চাইল স্তন। জানালার পাশে রাখা মাটির ফুলদানিটা কয়েক টুকরো হয়ে পড়ে আছে মেঝেতে। পাশ থেকে লেজ গুটিয়ে পালাচ্ছে এক শুভ্র বিড়াল। সে যদি উঠে এলো। আহত হয়ে ফুলদানি দেখে মন খারাপ করলো। বেটা বিড়াল, ভাঙাটা জিনিস পেলি না? কত শখ করে কিনেছিল এটা। দুঃখী দুঃখী দৃষ্টিদ্বয় আচমকা সজাগ হলো ওর। এক তুখর ধাক্কা সজোরে মস্তিষ্কে লাগলো এসে। আরে এটা তো আমার রুম। আমি রুমে এলাম কিভাবে? আমি তো ওই নাকুচুটার পার্টিতে ছিলাম। সে যদি বিভ্রান্তে হাবুডুবু খেয়ে সম্পূর্ণ ঘরে চোখ বুলায়, চোখ পিটপিট করে পার্টির কথা ভাবে। রুদ্রর সাথে রেগে মেয়ে জুস বারে গিয়েছিল। সেখানে অনিলও ছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে জুস খাচ্ছিল দুজনে। তারপর কি হলো? ওভাবে রুমে এসে টপকালো কিভাবে? সে যদি কোনোভাবেই কোনো কিছু ভেবে বের করতে পারল না। উল্টো টের পেল মাথায় একপাশেই রক্ত ছটাচ্ছে। কি হলো এক জ্বালা। 19-20 কিছু হলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। সে চটজলদি গোসল করতে ঢুকলো। মাঝখানে আরিশা এসে নাস্তা খেতে ডেকে যায়। সে যদি প্রায় 20 মিনিট পর বের হয় ওয়াশরুম থেকে। কামরায় ততক্ষণ নাস্তা সাজিয়ে হাজির আরিশা। বরাবরের মতোই ওকে দেখে তৃপ্ত আসলো সে যদি। এই একটা ব্যাপার, তার বোনের কোনো দিন ভুল হয় না। ওর সামান্য দেরি হলে খাবার আর কপি হাজির হবে দোরগোড়ায়। কিন্তু এসব যে আর কটা দিন, তারপর এত খেয়াল কে রাখবে ওর? ভাবতেই সেজদির মুখ কালো হয়ে গেল। ছোটবেলায় দুজন মিলে কত পরিকল্পনাই না করেছিল। একই ঘরের বউ হবে ওরা। বরের ছোট ভাই না থাকলে সেখানে বিয়ে করবে না আরিশা। তাহলে আর আলাদা হতে হবে না ওদের। অত সব আশায় জল ঢেলো। অব্র কোনো ছোট ভাই নেই। আর না রইল তার জন্য দ্বিতীয় কোনো অপশন। আবুটা কি পারতো না তার ভাই আছে এরকম কোনো ছেলে দেখে প্রেম করতে? সে যদি ব্যর্থ। নিধ্বস্ত শ্বাস নিল। রুটি চিবোতে চিবোতে চাইল বোনের দিক। ফোন টিপছে আরিশা। ঠোঁট নেড়ে কিছু একটা নিঃশব্দে, পরে মিটিমিটি হাসছে আবার। সে যদি দ্বিতীয় দফায় দীর্ঘশ্বাস ফেলল। আপুর কত মজা এখন। সামনে বিয়ে, শপিং, কত কি। আর আমার অফিসে রুদ্র করে জীবন শেষ। কোনো টুইস্টই নেই একঘেয়ে। আরিশা ফোন পাশে রেখে হঠাৎ কপালে হাত রাখলো সেজুতির। ঘাড় গলা দেখে দেখে জ্বর পরীক্ষা করলো। সেজুতি বুঝে পেল না ওর জ্বর হবে কেন। সে তো দিব্যি সুস্থ, ফ্রেশ হওয়ার মাথা ব্যথাও নেই। তৎক্ষণাৎ আরিশা চিন্তিত কণ্ঠে বলল, তুই কি ঠিক আছিস এখন? ও ভুরু কুঁচকে বলল, বেঠিক ছিলাম কবে। আরিশা বিরক্ত হয়ে বলল, যা বলছি তাই উত্তর দে। এত কথা বলিস কেন? দিলাম তো উত্তর। কথা না বলে উত্তর দেওয়া যায়? কাগজ কলম দে, তবে উত্তর লিখে দেই। তোর সাথে কথা বলা মানেই সময় নষ্ট। সে যদি অবাক হয়ে বলো, ও বাবা, এখনো বাড়িতে যাসনি? তার আগে ওই বাড়ির লোকেদের মতো কথা শিখে গেলি? কোন বাড়ি? কেন, আপনার হবু শ্বশুর বাড়ি? আমি আবার ও বাড়ির কার মতো কথা বললাম? থাক, আর ঢং করবেন না। জানি তো জানি, ওই বজ্জাত লোকটাও যেমন একমাত্র আমাকে বাদ দিয়ে যে ওনার আশেপাশে থাকবে সে ওনার মতোই হয়ে যাবে। হবেই। বাজে কথা বলবি না। তুই শুধু শুধু ওনার নিন্দামন্দ করিস।
উনি অতটাও খারাপ নন সেজুতি। সেজুতি আকাশ থেকে পড়ে বলল, তাই নাকি? বাপরে বাপ, ভাসুরকে কিছু বলাতেই গায়ে লেগে গেল। এখন শ্বশুরবাড়ির লোকের পক্ষ নিয়ে কথা বলছিস? হ্যাঁ রে, তুই বিয়ের পর আমায় চিনবি তো? আয়েশা অতিষ্ঠ হয়ে বলো, উহ, তুই একটা যা যা তা। আচ্ছা, এই কথাটা আমি বলেছি, কেন বলেছি? নিশ্চয় কারণ আছে, তাই না? সে যদি টেনে টেনে বলল, তা কি কারণ আপনার, শুনি একটু। আরিশা নড়ে চড়ে বসে বলল, আচ্ছা দেখ, এই যে কাল তুই পার্টিতে গিয়ে ড্রিঙ্ক করলি, তারপর। সে যদি এতটুকুই আটকে বলো, কি আমি ড্রিঙ্ক করেছি? হ্যাঁ, কেন, তোর কিছু মনে নেই? সে যদি মাথা নাড়ল দুপাশে, আমি তো লাস্ট একটা জুস খেয়েছি। তোর বোধহয় ভুল হচ্ছে আপু, আমি কোনো মদ খাবো? আমি কি ওরকম মেয়ে? আমিও তো সেটাই বুঝতে পারছি না, তুই ওসব ছাইপাশ খাবি কেন? তবে আমার এখন কি মনে হচ্ছে জানিস, তুই হয়তো মদের ভুলে জুস ভেবে খেলে ফেলেছিস। সে যদি ভেবে বলো, হতে পারে। আচ্ছা, তুই কি বলতে যাচ্ছিলি সেটা বল। আরিশা মনে করার ভঙ্গিতে বলো, ও হ্যাঁ, তারপর আমি তো তোর ভাইয়ার সাথে ডান্স করছিলাম ভেতরে। পরে অব্র হঠাৎ খেয়াল করলো ওখানে কোথাও রুদ্র ভাইয়া নেই, আর তুইও নেই। ও আমাকে অপেক্ষা করতে বলে বাইরে যায়। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সেদিকটায় গেলাম, গিয়ে যা দেখলাম, ও মাই গুডনেস। ও বলা ধরনি সে যদি উৎকণ্ঠা প্রবল হলো। আগ্রহ ভরে বলো, কি দেখেছিস? দেখলাম দেখলাম তুই আর রুদ্র ভাইয়া সুইমিং পুলের মধ্যে একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছিস। বিশেষ করে তুই রুদ্র ভাইয়ার বুকে এমনভাবে মাথা দিয়ে ঘুমাচ্ছিলি, মনে হচ্ছিল ওটা তোর বালিশ। সে যদি বাকরুদ্ধ স্তব্ধ, গোল গোল চাহনিতে থেমে রইল কিতক্ষণ, পরপর আর্তনাদ করে বলল, কি? জি হ্যাঁ। সে যদি অবিশ্বাস কণ্ঠে বলল, আমি ওনাকে জড়িয়ে ধরেছিলাম, তার বুকে ঘুমাচ্ছিলাম। কি আবোল তাবোল বলছিস? আরিশা ওর মাথায় চাটি মেরে বলল, আবোল তাবোল করার সময় মনে থাকে না, আমি বলেই আবোল তাবোল হয়ে যায়। সে যদি সাহসা মুখটা ঘুরিয়ে নেয়, অহীন কণ্ঠে বলে, অসম্ভব, আমি এরকম করতেই পারি না। দরকার হলে আমি এনাগন্ডার সাপ জড়িয়ে ধরতাম, তাও ওই লোককে কখনো না। আরিশা রাগ হলো কথাটাই। ও তাহলে আর কি, আমি মিথ্যে বলছি? সে উঠে নিলেই সে যদি ধরপড় করে ওর হাতটা টেনে ধরে, জানতে চায় আর কি কি করেছি আমি। আরিশা গোমরা মুখে বলবো না। তুই তো কিছুই করতে পারিস না, তবে বলে কি লাভ? আচ্ছা আচ্ছা, আর বলবো না, বল না। সে আমার বোনের মুখোমুখি বসলো, আগের মতো স্ফূর্ত কণ্ঠে বর্ণনা করলো গতকালকে সমস্ত ঘটনা। তালিকায় রুদ্রকে কোলে নেওয়া, গাড়িতে শোয়ানো, তাকে বকাঝকা করা, এমনকি লোভনাকে কথা শোনানোর ব্যাপারটা অবধি বাদ গেল না। আর এইসব শুনে সেদিদির মাথা ভো ভো করে ঘুরছে, ডানে বামে পৃথিবী দুলছে। খানিকক্ষণ মূর্তির মতো ঝিম মেরে বসে রইল সে, কান দুটো ঝাঁঝা করছে কেমন। গতকাল নির্ঘাত অমাবস্যা ছিল, না হলে একই দিনে ওই লোকের এত কাছাকাছি কেন যাবে ও? সেই বা ওকে এত আমলে নেবে কেন? নিশ্চয় আমনিশার ভূত চেপেছিল ঘাড়ে। ইয়াল্লাহ, কি সর্বনাশ কাণ্ড এসব! সে যদি সুপ্ত আহাজারিতে আরিশা ব্যাঘাত দিয়ে বলো, তুই সারাক্ষণ ওনার যা যা বলিস, অথচ উনি কত হেল্পফুল দেখলি, কত বড় মাপের মানুষ হয়েও তোকে গাড়ি অবধি কোলে করে এগিয়ে দিয়েছেন। একবারও ভাবলো না ওখানে ওনার কর্মচারীরা ছিল, তারা উল্টাপাল্টা ভাবতে পারে। সে যদি তখনও থমকে, নিছক কিছু কল্পনা ভেসে উঠল চোখে, যেন স্পষ্ট দেখতে পাচ্ছে রুদ্র ওকে কোলে তোলার দৃশ্য, মানে স্পষ্টে সাজিয়ে গুছিয়ে হানা দিচ্ছে। চওড়া বক্ষে তার লেপ্টে থাকা মুহূর্ত, শরীরটা কেঁপে ওঠে অচেরে, শিরে শিরে নাম না জানা শিহরণ বয়। নিজে অবাক হয় এমন বেহায়া জল্পনা সাজানোতে, পরপরই গলা ঝেঁকে স্বাভাবিক করলো নিজেকে। শুধালো, আমি কাল আর কি করেছি জানিস? আরিশা মাথা নাড়ে, না, আমি যতটুকু দেখলাম সেসবই বলছি। তার আগে কি ঘটেছে বলা মুশকিল। আচ্ছা, তুই ড্রিঙ্ক করছিলি কেন বল তো? ভাগ্যিস কাল মা লাবিনান্টির বাসায় ছিলেন, এসব জানলে কি হতো বুঝতে পারছিস? সে যদি সহব্যস্ত বলল, আর বাবা? বাবা জানে? কেউ জানে না, বাবা তো অনেক রাতে ফিরেছেন, আম্মুও বাসায় ছিল না, তাই জন্যই বেঁচে গিয়েছি। আমি আর ড্রাইভার চাচা তোকে ধরে ধরে 3 তলায় উঠিয়েছি, কি যে কষ্ট হয়েছে। ড্রাইভার চাচা তো আর আমি অত দম নেই যে রুদ্র ভাইয়ের মতো একেবারে কোলে উঠিয়ে নেবেন।
আরিশা হেসে ফেলল, কিন্তু একটু হাসি পেল না সেজুতির। ওর মনোনিবেশ অন্য কোথাও মেতে। মাথার ভেতর চিন্তার পোকারা সদর্পে ছুটছে দিক বিদিক। আরিশা ফোনে রিংটং বাজলো। সে বেরিয়ে যায় রুম হতে। সে যদি একই রকম বসে তখনও নখ কামড়ে ভাবতে থাকলো, কাল জুসটা যদি ওয়াইন হয়ে থাকে তবে আমার নেশা চড়াও ছিল, আর ওটা খাওয়ার পরেই আমি নিশ্চয়ই চুপচাপ বসেছিলাম না। সবাই যখন রুদ্রর কাছে আমায় পেয়েছে, নিশ্চয়ই ওনার সাথে উল্টাপাল্টা কিছু করেছি। ভুলবশত কিছু বলে ফেলিনি তো? হায় হায়, কি হবে তবে? ইজ্জতের দফা রফা। উনি শোধ নেওয়ার জন্য তককে তককে থাকবেন, হাড়ে হাড়ে তুলবেন এর মজা। হে আল্লাহ, রক্ষে করুন। একটা অবলা খরগোশকে রাক্ষসের কবল থেকে মুক্ত করুন। পায়চারি করতে করতে ঘড়ির কাঁটা 9টা ভিড়েছে। সে যদি দোয়া ইউনুস পড়তে পড়তে কাঁধে ব্যাগ ঝুলিয়ে রুম ছেড়ে বের হয়। অফিসে পৌঁছানোর গোটা পথ অস্থিরতা কাটল ওর। মাতাল হয়ে রৌদ্রের সাথে কে কী করেছে, কি বলেছে, পানিতে নেমেছিলই বা কেন, সেসব ভাবতে ভাবতে অফিসের উঁচু বিল্ডিংটা চোখে পড়ল। অফিসের ভেতরের আবহাওয়া নিরিবিলি আজ। প্রত্যেকদিন এলোমেলো, সবাই আজ ভীষণ গোছালো। মন দিয়ে কাজ করছে একজন। টাটুর শব্দও নেই। এমন ঠান্ডা পরিবেশ দেখে অবাক হয় সেজতি। কাজ ঠেলে ভেতরে ঢুকতেই অনেকে চাইল ওর দিকে। প্রতিদিন বিশেষ ভ্রুক্ষেপ না দেখালেও আজ ওদের চাহনি ভিন্ন। সেই যে চেয়েছে, তাকাচ্ছে বারবার, অপাতমস্তক নিরীক্ষণ করছে কেউ কেউ। সে যদি গুটিয়ে এলো, সবাই ভাবে দেখছে কেন ওকে? কাল অব্র শালি বলে পরিচয় দেওয়ায়, ওহ, একটা বাঁধিয়ে রাখার মতো কাণ্ড করেছিল না কাল। নির্ঘাত সেজন্য সে যদি ফোঁস করে শ্বাস ছাড়ল। এগোলো সোজা রুদ্র কেবিনের দিক। মূল কাজ যে ওখানে। রুদ্র ভেতরে থাকলে ও ঢোকার সময় দরজা আপনি আপনি খুলে যায়। সে না থাকলে ওকে ঠেলে খুলতে হয়। সে যদি ধরেই নিয়েছে রুদ্র এখনও আসেনি, কারণ 10টা বাজতে অল্প সময় বাকি, তাই দরজা ঠেলতে গেলে আর অমনি হাঁ করে খুলল সেটা। একেবারে হুমড়ি খাওয়ার ন্যায় কেবিনের ভিতর এলো ও। কেবল একটু যেন মাটিতে মুখ থুবড়ে পড়ল না। এই দরজা কে খুলল? ভরকালো দুনেত্র ঝাপটে চাইতে দেখলো রুদ্র চেহারে, সামনে পত্রিকায় মেলে ধরা, পরনে গাঢ় জামা রঙের শার্ট। ওকে দেখে তৎপর হাত ঘড়ি দেখলো সেজুতি। সবে 9টা 50 বাজে। উনি 10 মিনিট আগে অফিসে হাজির। এইবার বিষয়টা পরিষ্কার, সেই জন্য তো আজকের অফিসটা তো শান্ত। সে যদি প্রতিদিনের মতো কাঁধ ব্যাগ টেবিলের উপরে রেখে কফি মেকারের দিকে যায়। এর মধ্যে একেবারে রুদ্র ওর দিকে তাকায়নি, অথচ সে দিব্যি কফি বানাতে বানাতে রুদ্রকে দেখছিল। আর চোখে লুকিয়ে রুদ্র ভীষণ চুপচাপ। এটাই চিন্তার বিষয়, উনি এত শান্ত কি করে? তাহলে কি কাল আমি ভদ্রই ছিলাম? কফি বানিয়ে ওনার সামনে রাখলো সেজুতি। রুদ্র দুম করে বলে দিল, লাগবে না। সেজুতি ভুরু বাঁকালো। খাবে না এটা? আগেই বললে পারতো। শুধু শুধু খাটিনো। রুদ্র একই রকম না চেয়েই বলো, আপনি ডেস্কে যান, এখানে আপনার কাজ নেই। সে যদি বিস্মিত মাথা ছাড়ালো। ব্যাপারটা কি? কাজ কি সত্যিই নেই, নাকি উনি ইচ্ছে করে কাজ দিতে চাইছেন না? সে যদি গাল ফুলে উঠল দুঃখে। নির্ঘাত কাল কিছু করেছে, জঘন্য কথাবার্তা বেরিয়েছে মুখ থেকে। এই জন্য রুদ্র বেজায় চটেছে ওর উপর। আর সেই রাগে ওর হাতে কফি তো দূর, চোখের সামনে রাখতে চাইছে না। সে যদি স্তম্ভের মতো দাঁড়িয়ে দেখে রুদ্র চোখ তুলল। শুনতে পাননি কি বললাম? সে যদি জবাব দিল না, কাতর ব্যাকুল চোখে চেয়ে থাকলো, চেহারায় অপরাধবোধ। তার মৌনব্রত দেখে ফোঁস করে নিঃশ্বাস ফেলল রুদ্র। আপনার সমস্যাটা ঠিক কি মিস সেজুতি? এখন কি কানেও কম শুনছেন? আর কি কি নামে ভূষিত করব আপনাকে আমি? সে যদি মাথা নুয়ে বলো, না আসলে ভাবছিলাম যদি কিছু লাগে। রুদ্র দুঃসহ ভঙ্গিতে বলো, লাগবে না বলছি তো। আপনি জানতো বেশিক্ষণ আমার চোখের সামনে থাকবেন না। সে যদি মন ঝুপ করে খারাপ হয়, রগে রগে ছটিয়ে যায় অনুশোচনা। আপনি এখনো দাঁড়িয়ে আছেন? সে যদি ভেতরের উচ্চাপন চাপা দিয়ে ব্যর্থ হয়, বহু সাহস সঞ্চয় করে প্রশ্ন করেই বসলো, আচ্ছা কাল কি হয়েছিল স্যার? রুদ্র চাহনির সাথে বদলে গেল অবিভক্ত। এতক্ষণে শক্তপোক্ত গরম ভিজে এলো কেমন? মানে? সে যদি বলো, আমি আপুর থেকে সব শুনেছি। কালকে ছোটোখাটো কিছু বিষয়, কিন্তু বিশ্বাস করুন আমি জেনে বুঝে ড্রিঙ্ক করিনি। কিভাবে কি হয়েছে তাও জানি না। কাল মদ খেয়ে আমি কি আপনাকে আজে বাজে কিছু বলেছি স্যার?
যেটাতে আপনি রাগ করেছেন আমার সাথে। আর আমি পানিতে কি করে নামলাম, কি হয়েছিল কাল একটু বলবেন? আমি কি না জেনে কোনো অসভ্যতামি করে ফেললাম? এত সুন্দর গোছানো নরম আওয়াজে রুদ্রমন গড়ল কি? সে যদি দুর্বোধ্য ঠেকলো সব কিছু। এই যে মানুষটা ঠান্ডা দু চোখ মিলে চেয়ে আছে, এতেই গুলিয়ে ফেলছে সব। রুদ্র হুট করে অবাক দৃষ্টি ফেরালো। গলা ছেড়ে বলল, আমি জানি না কাল কি হয়েছিল, সেসব বলার দায়িত্ব আমার নয়। আর আপনি কি কি করছেন সেসব জেনে বসে থাকাও নিশ্চয়ই আমার একমাত্র কাজ হবে না। রুদ্র ক্ষেপে যাচ্ছে বুঝতে পেরে সে যদি ব্যস্তভাবে বলতে গেল, না না তা নয়, আসলে আপনি। রুদ্র এবারও কথা লুফে নেয়, নিরেট গলায় বলে, আর একটা কথাও নয়, আপনাকে আমি যেতে বলছি যান। সে যদি মেজাজ খারাপ হয় এবার, সে তো ভালো করে কথা বলে, এ তো তেতে যাচ্ছে কেন? কোথায় ভাবলো এত উপকার করেছে যে মানুষটা তার সাথে এখন একটু সুন্দর করে কথা বলবে, কিন্তু এই লোক, এর সাথে আবার সুন্দর কথা না, এ অসম্ভব। সে যদি মনে মনে শতাধিক ভেঙচি কেটে বেরিয়ে গেল বাইরে। রুদ্র ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল অমনি, কফি ভর্তি মগটা হাতে নিল, হেলান দিয়ে চেহারে। সে যদি ধপ করে গিয়ে ডেস্কে বসলো, থতমত চোখ মুখ। রুদ্র কাছের মধ্যে থেকে পরিষ্কার দেখছে তার নীরব চোটপাট। তারপর চট করে সোজা হলো সে। না, এই মেয়েকে বেশিক্ষণ সামনে রাখা তার জন্য ঠিক হবে না। দেখলে কেমন অস্থির লাগে ইদানিং, বক্ষ ফুটে হৃৎপিণ্ড বাইরে আসতে চায়। দুটো বুকে বাঁ পাশে অগোছলে হাত রাখলো। এই তো এখন চুপচাপ, অথচ একটু আগে কি তেজ ছিল হৃদস্পন্দনের। কিন্তু কি মানে সবের? রুদ্র দুটো চুমুক দিয়ে মগ আবার রেখে দিল টেবিলে। বেল টিপে বসে গিয়ে হাঁক ছাড়লো। সেকেন্ডে হাজির হয় সে, বিনীত প্রশ্ন করে, কিছু লাগবে স্যার? ম্যানেজারকে বলবে মিস সেজুতির ডেস্কে অন্যত্র সরানোর ব্যবস্থা করতে। কোথায় সরাবো স্যার? রুদ্র আনমনে বলো, যেখানে ইচ্ছে, বাট আমার সামনে থেকে। বসে কৌতূহলে চেয়ে থাকে। রুদ্র তাগাদা দেয়, ম্যানেজারকে কাছে দাও, অপরের সাথে কথা বলতে বলো। আচ্ছা স্যার। রুদ্র আবার সেজুতির দিকে তাকালো। একটু আগে রাগ ঢাকেন চেহারা বিলিন্দার, বরং দাঁত বের করে হেসে হেসে কথা বলছে কারোর সাথে। রুদ্র ভুরু বাঁকালো। বসে তখন কেবিনের দরজায়, সে শতব্যস্ত ডাকলো, এক সেকেন্ডেই বসির।